কোশ্চেন নম্বরটা কত ছিল? কোশ্চেন নম্বর কত? পেজ নাম্বার বল। 36 নম্বর পেজের কোশ্চেন নম্বর কত? এটা এবিটিএ। এবিটিএ হ্যাঁ, কয় দাগের? বিভাগ বিভাগ গ। বেশ, 3 দাগের 3.1 একটা আদর্শ জ্বালানির দুটি বৈশিষ্ট্য লেখো। ওটা আছে তো? একটি আদর্শ জ্বালানির বৈশিষ্ট্য একটি আদর্শ জ্বালানির বৈশিষ্ট্য। 1 নম্বর, জ্বালানিটি উচ্চ তাপন মূল্য যুক্ত হবে বা হতে হবে। উচ্চ তাপন মূল্য যুক্ত হতে হবে। উচ্চ তাপন মূল্যটা কি হবে? বেশি হতে হবে। হ্যাঁ। 2 নম্বর, কম খরচে কি হতে হবে? কম খরচে লভ্য না বলে পাওয়া যায়, কম খরচে পাওয়া যাবে, এটা একটা ব্যাপার হবে। এটা কম খরচে ওটাকে পাওয়া যাবে, লো কস্ট। আরেকটা হচ্ছে জ্বালানোর সময় মানে উৎপন্ন তাপের উষ্ণতা বেশি হবে। উৎপন্ন তাপের উষ্ণতা বেশি হবে, তাপমাত্রাটা বেশি হবে আর কি, এগুলো। আচ্ছা, এরপর একটা প্রশ্ন তোমার আছে, হোয়াই মানে সিএফসি কোশ্চেনটা দেখে নেবে। তোমার ওই যে ফ্রিজ এসিতে তোমার সিএফসি ব্যবহার করা হয় কেন? ফ্রিজ এসিতে সিএফসি ব্যবহার করা হয়। সিএফসি মানে ক্লোরোফ্লোরোকার্বন। কেন ব্যবহার করা হয়? ইজ ইউজড। কোথায় লেখা আছে? রেফ্রিজারেটর মানে তো ফ্রিজ। শুধুমাত্র রেফ্রিজারেটরে সিএফসি ব্যবহার করা হয় না কেন বর্তমানে? এসিতে বলেছে এসিতে ব্যবহার করা হয় না কেন? ওই কোশ্চেন কথা বলছে রেফ্রিজারেটরে বর্তমানে সিএফসি ব্যবহার করা হয় না কেন? আচ্ছা ঠিক আছে, এইটাকে মানে হয় কেন সেটা ব্যবহার তো করা হতো। মানে ফ্রিজ এসিতে সিএফসি ব্যবহার করা হয় কেন, তার উত্তরটা আমরা আগে তৈরি করি। এক নম্বর,
CFC এর পুরো কথাটা কি ক্লোরো, CHLORO, ক্লোরোফ্লোরো, FLORO, ফ্লোরোকার্বন, CARBON। এই ক্লোরোফ্লোরোকার্বন এর ক্লোরোফ্লোরোকার্বন হলো অদাহ্য, অদাহ্য ফ্লোরোকার্বন অদাহ্য, মানে আগুন দিলে ওটা জ্বলবে না। এরপরে কি গন্ধহীন, গন্ধহীন, তারপরে স্বাদহীন, স্বাদহীন, ক্লোরোফিল গন্ধহীন, অদাহ্য লিখলাম, গন্ধহীন, স্বাদহীন, আর রাসায়নিকভাবে এবং রাসায়নিকভাবে কি সুস্থির, সুস্থির মানে কোনো বিক্রিয়া করে না আর কি, রাসায়নিকভাবে সুস্থির, এটা একটা ব্যাপার। 2 নম্বর, CFCর গলনাঙ্ক, CFC এর গলনাঙ্ক প্রায় 0 ডিগ্রি সেন্টিগ্রেড এর কাছাকাছি, কাছাকাছি। ফলে কি হয়, ফ্রিজের উষ্ণতাটা কি করে দেয়, মানে ঠান্ডা করে দিতে পারে, কাছাকাছি। আচ্ছা, এবার তোর এখানে প্রশ্নটা কি হয়েছে, বর্তমানে শুধুমাত্র ফ্রিজে, এখানে কোশ্চেন পেজ নাম্বার, কোশ্চেন নাম্বার কত, 3 বর্তমানে ফ্রিজে CFC ব্যবহার করা হয় না কেন, বর্তমানে ফ্রিজে CFC ব্যবহার করা হয় না কেন। এখানে CFC অ্যান্সার হচ্ছে কি, CFC কি করতে পারে, ওজোন স্তরের ক্ষয় করে, তো CFC ওজোন স্তরের ক্ষয় করে, CFC ওজোন স্তরের ক্ষয় করে। আবার কি হয়েছে, CFC বিশ্ব উষ্ণায়ন ঘটায়, বিশ্ব উষ্ণায়নও তো CFC ঘটায়। আর 1 নম্বর, 2 নম্বর কি, CFC বিশ্ব উষ্ণায়ন ঘটায়, উষ্ণায়ন ঘটায়। ব্যাস। এরপরে তোর একটা প্রশ্ন দেখ, C2H4 এর লুইস ডট চিত্র অঙ্কন করো। কোশ্চেন নম্বর কত আছে, 3 6 নম্বর। C2H4 এর লুইস ডট গঠন, লুইস ডট গঠন ব্যাপারটা কীরকম দেখো, এখানে কটা কার্বন আছে, 2টো কার্বন, হাইড্রোজেন কটা আছে, 4টে, তাহলে কার্বন মানে C, আর হাইড্রোজেন মানে H। এবারে 2টো কার্বন আর হাইড্রোজেন 4টে হলো। কার্বনের বাইরের কক্ষে কটা ইলেকট্রন আছে, 4টে আছে, 1 2 3 4। হাইড্রোজেনের বাইরের কক্ষে কটা ইলেকট্রন আছে, 1টা। এরা যখন যৌগ তৈরি করে তখন কি হচ্ছে, 2টো কার্বন, তাকা এই একটা কার্বন, 2 2 4টে ইলেকট্রন হলো। এবার এর পাশে এখানে একটা হাইড্রোজেন দাও, উপরে একটা হাইড্রোজেন দাও, এখানে একটা হাইড্রোজেন দাও, এখানে একটা হাইড্রোজেন দাও। আসতে রে ভাই, একটুখানি
বোঝানোর স্বার্থে এই হাইড্রোজেনের বাইরের কক্ষে ইলেকট্রনটাকে আমি স্টার দিয়ে দিচ্ছি। তাহলে এখানে একটা স্টার আর একটা কার্বনের ইলেকট্রন, একটা স্টার একটা কার্বনের, একটা স্টার একটা কার্বনের ইলেকট্রন, একটা স্টার একটা কার্বনের ইলেকট্রন। এবার দেখ হাইড্রোজেনের বাইরের কক্ষে ইলেকট্রন কটা হয়ে গেল, লক্ষ্য রাখো, বলো দুটো, যেটা নিকটবর্তী নিষ্ক্রিয় হলো হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস। উপরে কি হলো, দুটো, নিকটবর্তী এটারও তাই দুটো, এখানেও দুটো। আর এই যে কার্বনটা আছে এর বাইরে কটা ইলেকট্রন হচ্ছে, এই দেখ 8টা আছে, এখানে 2 2 4 আর এখানে 2 2 4, এখানে হলে কটা হচ্ছে, এটাই অ্যান্সার। হ্যাঁ, এটা যে লুইস ডট চিত্র, এটা লুইস তোমার C2H4 এর লুইস ডট গঠন, লুইস ডট গঠন, CFC লুইস ডট গঠন। এরকম আর একটা করি আমরা, যেমন C2H6 এটা কি, মিথেন, ইথেন, এটা ইথেনের লুইস ডট গঠন চিন্তা করি। তাহলে এখানে দুটো কার্বন আর 6টা হাইড্রোজেন, 2টি কার্বন 6টা হাইড্রোজেন। তাহলে কার্বন মানেই এর বাইরের কক্ষে ইলেকট্রন কটা থাকবে, 4টে ইলেকট্রন থাকবে। হাইড্রোজেন মানে বাইরের কক্ষে একটা ইলেকট্রন, ওটা স্টার দিয়ে বুঝালাম। নেক্সট, তাহলে এবার দুটো কার্বন, এদিকে তাকা, এখানে হাইড্রোজেন দাও, 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 দিলাম। এখানে কার্বনের নিজের বাইরের কক্ষের ইলেকট্রন আর এখানে কার্বনের ইলেকট্রন, এটা যে হাইড্রোজেনের নিজের ইলেকট্রন স্টার, হাইড্রোজেনের নিজের ইলেকট্রন কার্বনের ইলেকট্রন, এটা হাইড্রোজেনের স্টার কার্বনের ডট। আমি এটা বোঝানোর জন্য, এক দিলে কোনো অসুবিধা নেই, কি আর হবে। এই যদি করি এখানে আমি এটা যেটা বুঝাতে গেলাম, কার্বন আর হাইড্রোজেন ইলেকট্রন, এটা তো সমযোজী বন্ধন দ্বারা তৈরি হয়। সমযোজী বন্ধন মানে ও ইলেকট্রন দিল, ও ইলেকট্রন দিল, পাশাপাশি এলো। তাহলে এখানে কি হলো, হাইড্রোজেনের বাইরে দুটো, এখানে হাইড্রোজেনের বাইরে দুটো, এখানে হাইড্রোজেন দুটো, এখানে দুটো, এখানে হাইড্রোজেন দুটো, এখানে দুটো। এবার এই যে কার্বনটা আছে এখানে কটা হলো, 2 2 4 2 6, আর এই দুটো নিয়ে 8টা। এই হচ্ছে লুইস ডট চিত্র। নাইট্রোজেন অণু, এটা 2 নম্বর কোশ্চেন হিসাবে রাখবো। পরীক্ষায় যেগুলো আসে আমরা সেদিকে তাকাচ্ছি। তোমার পরীক্ষায় লুইস ডট গঠন, নাইট্রোজেনের লুইস ডট গঠন দিতে বলে। নাইট্রোজেন মানে নাইট্রোজেন অণু কীভাবে গঠিত হয়, লুইস ডট গঠন দিয়ে দেখাও। নাইট্রোজেন এটা দুটো নাইট্রোজেন পরমাণু দিয়ে হয়। এই নাইট্রোজেনের বাইরের কক্ষে ইলেকট্রন কটা আছে, 5টা আছে, 5টা ইলেকট্রন আছে। তো উপরে একটা, নিচে একটা, এই পাশে 3টা দিলাম। হলো, তাহলে এটা কি হবে, এক দুই তিন, নাইট্রোজেন প্লাস নাইট্রোজেন, বাইরের কক্ষে একটা আছে, এদিকে 3টে, এদিকে 3টে। এই ঘটনাটা এরকম, এটা যখন অণু গঠন করে তখন কি হয়, এই নাইট্রোজেন 1 2 3 1 2 3,
দেখ এই যে নাইট্রোজেনটা বাদিকে এর বাইরের কক্ষে কটা ইলেকট্রন হলো? 8টি। এবার এদিকেরটা কটা হলো? এটাই লুইস ডট গঠন। হুম? লুইস ডট গঠন হলো। আচ্ছা, জলের অণুর গঠনটা দেখা যাক। H2O জল। জলের ক্ষেত্রে কি হয়? এখানে অক্সিজেন আর হাইড্রোজেন দুটো থাকবে। টু এইচ আর একটা অক্সিজেন। ঠিক আছে, থাক। হাইড্রোজেন আর একটা অক্সিজেন। অক্সিজেনের বাইরের কক্ষে ইলেকট্রন কটা আছে বলো? 6টা। অক্সিজেনের পরমাণু ক্রমাঙ্ক কত? 8। 2 6 ইলেকট্রন বিন্যাস হবে, তাহলে 8টা। দুটো দুটো দুটো। আর হাইড্রোজেনের ক্ষেত্রে একটা। তাহলে যখন লুইস ডট গঠন হবে তখন কি হয়? এখানে অক্সিজেন মাঝখানে থাকে, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন। এর উপরে নিচে দুটো দুটো করে থাকলো। এবার এদিকে একটা ইলেকট্রন অক্সিজেনের, হাইড্রোজেনের ইলেকট্রন, অক্সিজেনের ইলেকট্রন, হাইড্রোজেনের ইলেকট্রন। দেখ কি হলো, এখানে হাইড্রোজেনের বাইরের কক্ষে দুটো ইলেকট্রন হয়ে গেল, আর অক্সিজেনের ক্ষেত্রে 8টা হলো। এটাই লুইস ডট গঠন। আচ্ছা, এরপর আর একটা জিনিস দেখাও। আমরা বর্তমানে বাজারে 3 রকমের বাল্ব দেখতে পাই। তাকাও, এদিকে তাকাবি, এদিকে তাকাও, এইরকম। এই যে বাল্বটা এরকম পেঁচানো বাল্ব দেখা যায় তো, এটার নাম কি? এটা হচ্ছে সিএফএল ল্যাম্প। এটা হচ্ছে, এর নাম কি? কম্প্যাক্ট, COM, কম্প্যাক্ট, PACT, কম্প্যাক্ট ফ্লোরিসেন্ট, FLU, FLUO RECENT। লেখাটা জড়ানো হয়ে গেল। কম্প্যাক্ট ফ্লোরিসেন্ট ল্যাম্প, LAMP, কম্প্যাক্ট ফ্লোরিসেন্ট ল্যাম্প মানে CFL ল্যাম্প, CFL এর পুরো কথাটা জানতে চাই। কম্প্যাক্ট ফ্লোরিসেন্ট ল্যাম্প এরকম দেখতে। আবার আরেকটা ল্যাম্প আমরা বাজারে দেখতে পাবো এরকম। এরকম একটা ল্যাম্প দেখতে পাবো যেখানে কোনো ফিলামেন্ট নেই। ওটার নাম হচ্ছে কি? LED ল্যাম্প। LED ল্যাম্প, LAMP। এটা লাইট, LIGHT, লাইট ইমিটিং, EMITING, লাইট ইমিটিং ডায়োড, DIODE, লাইট ইমিটিং ডায়োড। আর একটা ল্যাম্প আমরা বাজারে দেখতে পাই, যেটা আমাদের অনেকের বাড়িতেই, প্রায় প্রত্যেকের বাড়িতে এরকম আছে।
এরকম ল্যাম্প আমরা বাড়িতে দেখতে পাই, যেটা আমাদেরকে ভাস্বর ল্যাম্প বলে। ভাস্বর ল্যাম্প। এবার এখানে যে জিনিস জানার ব্যাপার আছে, এই যে ভাস্বর ল্যাম্প, এটার আয়ু হচ্ছে সাধারণত 1200 ঘন্টার মতো। 1200 ঘন্টা এটা ভালো থাকে, মানে একটা বাল্ব লাগালে তোর বছরখানি বা 6 মাস এরকম ভালো থাকে, নষ্ট হয়ে যায়। আর এলইডি ল্যাম্প যেটা আছে, এটা 50,000 ঘন্টা। 50,000 ঘন্টা মানে একবার লাগালে তোর মানে 10-15 বছর 20 বছর কিছু হবে না। আর এটা কত? এটা হচ্ছে 8,000 ঘন্টা। 8,000 ঘন্টা। আরেকটু জিনিস জেনে রাখি এখানে, তো একটা 60 ওয়াটের ভাস্বর ল্যাম্প, এই যে ল্যাম্পটা আছে এটার ওয়াট কত? 60 ওয়াট। এই 60 ওয়াটে যে পরিমাণ আলো দেবে, যতটা বিদ্যুৎ খরচ করবে, মানে এই যে এলইডি ল্যাম্প আছে এটা কি করবে? 6 থেকে 8 ওয়াট। এর ওয়াটেজটা কত হবে? 6 থেকে 8 ওয়াট। 6 থেকে 8। আর এর ওয়াটেজটা 6 থেকে 8। কিন্তু ওই তোমার একটা 60 ওয়াটের ভাস্বর ল্যাম্প যে পরিমাণ আলো দেবে, এও সেই পরিমাণ আলো দেবে, এর বিদ্যুৎ খরচ কম হবে। আর এটা কত? 13 থেকে 15। 13 থেকে 15 ওয়াট। এখানে তোকে যেটা এবার আমি যদি প্রশ্ন করি যে এটা সিএফএল আর এলইডি ল্যাম্পের মধ্যে পার্থক্য বলো, উত্তর এখানে আছে। এটার এটার আয়ুষ্কাল হচ্ছে 8,000 ঘন্টা, ওটার 50,000 ঘন্টা। এটা একটা পার্থক্য। এর ওয়াটেজটা কম, একই পরিমাণ আলো দেওয়ার ক্ষেত্রে তোমার সিএফএল ল্যাম্পের তোমার গিয়ে ক্ষমতা, বিদ্যুৎ মানে ক্ষমতা বেশি করে বিদ্যুৎ খরচ করে, আর এটা তার তুলনায় কম করে। মানে এখানে ওয়াট বেশি মানে বিদ্যুৎ বেশি করে খরচ করবে। এটা একটা। আর একটা দামের দিক থেকে বলে দেবো, এটা এলইডির থেকে দাম এটা কম হবে। এটুকুন খাতায় তুলে নেওয়া যায়।